শুধু এইটা বাজছে না, হ্যাঁ। নমস্কার। উপস্থিত নাট্যমোদী দর্শক ও শ্রোতাবৃন্দ, আয়োজক সংস্থার সকল বন্ধুদের এবং উপস্থিত নাট্যমোদী দর্শকবৃন্দ প্রত্যেককে বরানগর এবং নাট্য সংস্থার পক্ষ থেকে শৈল্পিক অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যার প্রথম নিবেদন, নাটক খেলার পুতুল। গল্পসূত্র প্রেমেন্দ্র মিত্র, রচনা রীমা চৌধুরী, প্রয়োগ সমিত দাস এবং প্রযোজনা রচনা রীমা চৌধুরী। খেলার পুতুল, সমিত দাস এবং প্রযোজনা। আপনারা নিশ্চয়ই ভাবছেন একজন ষাটূর্ধ্ব মানুষ এরকম অদ্ভুত পোশাকে কি আনন্দে হাত পা ছুটছে। আনন্দ তাতে একটা আছেই, আমি আমার নাতনির কাছে নিজেকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমার নাতনি আমাকে যেভাবে দেখতে চায় আমি নিজেকে ঠিক সেইভাবেই উপস্থাপনা করার চেষ্টা করি। তারই এই ওয়ার্ম আপটা কসরত বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ যাই যাই। হ্যাঁ বলুন, বাড়িতে কজন থাকেন? কেন বলুন তো? এসআইআর? আরে না না, ঘবরাবার কিছু নেই। আমরা জনগণনার কাজে এসেছি, কিছু ইনফরমেশন নোট করবো আর চলে যাবো। ও তাই বলুন, আরে এসো এসো, ভেতরে এসো ভেতরে। না না, আপনি এখানেই বলুন না। আরে এসো, রোদে এমনি এসেছো, একটু বসো বসো। তারপর এই দেখো, তোমাকে তো আমি তুমি বলে ফেললাম, তুমি কিছু মনে করো না। আরে ঠিক আছে। বসো, তারপর তোমার যা যা প্রশ্ন আছে আমাকে করো, একটা একটা করে উত্তর দেব। আপনারা বাড়িতে কজন থাকেন? দুজন, আমি আর আমার নাতনি। ও, আপনি বাড়ির কর্তা, তাই তো? আপনার বয়স কত? কত বলো তো? এসবের কি দরকার ছিল? আরে খাও 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 ধরো। এখন আমি 63। আরে খাও, ভয়ের কিছু নেই, খাও। আসলে কি জানো মা, তুমি ঠিক আমার নাতনির মতো, তাই ভেতরটা কেমন যেন মুচড়ে উঠলো। দাও দাও আমাকে দাও। আপনার নাতনির বয়স কত? হ্যাঁ, বয়স বৃদ্ধিতে 22 বছর হলেও মনের বৃদ্ধিতে 10 কি 12। ওই মেডিকেলের ভাষায় যাকে বলে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ অপরিণত মস্তিষ্কের শিকার। ও, আপনার সোর্স অফ ইনকাম? আমি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী, পেনশন হোল্ডার। তাছাড়া আমার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এসব মিলিয়ে বলতে পারো আমার চলে যায়। বাড়িতে আর কোনো সদস্য আছে? হ্যাঁ, আমার একমাত্র পুত্র সুরঞ্জন, স্ত্রী বৈশাখী আর বৌমা স্নিগ্ধা। এদের এই সংসারের জন্য যা যা দায়িত্ব কর্তব্য করে যাওয়ার কথা ছিল তাতে সবাই অর্থাৎ তিনজনেই ফাঁকি দিয়েছে, তাই আমার আর ফাঁকি দেওয়ার জো নেই। আমার একমাত্র নাতনি
সেই ইট কাঠ পাথরের দুনিয়ায় সম্পূর্ণ একা আমাকে ছাড়া। আমার পাখি যে থলথানি মুখরিত আনন্দিত আমার জগৎ, আমার সংসার, আমার পাখির সমস্ত জ্বালা যন্ত্রণায় নিমিষে ঠান্ডা করে দেওয়ার মিষ্টি বাতাস আমার পাখি। ও কত বয়স ওর মাকে হারান? জন্ম দেওয়ার পর আমি আমার বৌমাকে আর নার্সিং হোম থেকে ফেরাতে পারিনি। ডেলিভারির সময় কঠিন অবস্থার সৃষ্টি হয়, আমি আমার বৌমাকে আর বাঁচাতে পারিনি। सुनो गौर से दुनिया वालों पूरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे কেন বাজাচ্ছে? বসন্ত, আমি জানলাটা বন্ধ করে আগামীকাল স্বাধীনতা দিবস, ভারতের ঘোষিত ৭৯তম স্বাধীনতা দিবস। কিন্তু এই আড়ম্বরের বিড়ম্বনা আমার একদম পছন্দ না, একদম না। ভারতের স্বাধীনতার অন্তরালে হাজার হাজার মানুষের নিঃস্বার্থ সংগ্রাম, দুঃসাহসিকতার অটল বিশ্বাস তিল তিল করে স্বপ্ন করেছিল। এই স্বপ্নের সমাধিতে আজ আমরা দাঁড়িয়ে, শুধুই দাঁড়িয়ে আছি, আর কিচ্ছু না। জানো মা, আমার বাবা সুপ্রকান্তি মিত্র একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের মিছিলের শেষের সারির সৈনিক। ওনাদের মতো আমার বাবাও স্বাধীনতার দাবিতে অবিচল ছিলেন। না, তার কোনো রৌপ্যপত্র বা স্বর্ণপত্র ওইসব ছিল না, তাই ইতিহাসের পাতাতেও তার নাম নেই। কিন্তু তার গল্প ছড়িয়ে আছে আমাদের পারিবারিক গল্প গাথা। সেই গল্প আমি শুনেছি আমার শৈশবের রাতে। সে গল্প স্বপ্ন দেখিয়েছে আমার পুত্র সুরঞ্জনকে। সে বলতো, বাবা আমি বড় হয়ে দাদুর মতো দেশের কাজ করব। বড় হয়ে সে তার স্বপ্ন সার্থক করেছিল। সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দিয়েছিল। লেফটেন্যান্ট সুরঞ্জন মিত্র। একদিন আমি এসব কিছু মনে রাখতে চাই না, কিছু মনে রাখতে আমি চাই না। আমার পাখি, আমার পৃথিবী, আমার পাখিকে নিয়ে। জানো, ওকে আমি একটা ওই মানসিক প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করেছি। সে অনেক কিছু শিখেছে। এই দেখো, তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি, আমাদের সংসারের এই 2জন সদস্য বাদ দিয়ে আরো 4জন সদস্য আছে। তাদের তুমি মানব না অতি মানব বলতে পারো। তাদের তুমি সাম অতি মানব। আরে বলতে পারে এরা 4জন আমার পাখির জীবনের সঙ্গে সম্পূর্ণ রূপে জড়িয়ে আছে। এই যে তুমি এই যে কাঠের তৈরি পুতুলটা দেখছো, এই পুতুলটা আমাদেরই দেশে কোনো এক অঞ্চলের কোনো এক শিল্পীর তৈরি। আমার বৌমা ভাস্কর্য শিল্পী ছিলেন। তার ভাস্কর্যের প্রদর্শনীতে এটা পুরস্কার স্বরূপ লাভ করে। হ্যাঁ, এই
যে মাটির তৈরি পুতুলটা দেখছো, এটা প্রতিবেশী দেশে বসবাসকারী আমার বৌমার বন্ধু আদনান হোসেন। সে বৌমার বিবাহের সময় উপহার হিসেবে এটা দিয়েছিল। শুনেছি জানো মা, শুনেছি এদেশে জন্ম, শিল্পকলা শিখেও ত্রিশূলের খোঁজায় নাকি ওই প্রতিবেশী দেশে গিয়ে বসবাস করতে বাধ্য হয়েছে। আর আর এই যে এই ছোট্ট কাঁচের মিষ্টি সুন্দর পুতুলটাকে দেখছো, এটা আমার পুত্র আর পুত্রবধূ মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিল। ফেরার সময় এই সদস্যটিকে সঙ্গে করে আনে। আর এই যে তুলোর পুতুলটাকে দেখছো, এটা আমি আমার পাখির জন্মদিনে দেখিয়েছিলাম। বলতে পারে এই চারজনই বুঝলে আমাদের এই সংসারের সঙ্গে দুঃখ সুখের সঙ্গে পুরোপুরি জড়িয়ে আছে, বন্ধুও বলতে পারবো। এ ভাই দেখো দেখো, মুশকিল, আমি তো একাই বকবা করলাম। না না, তুমি কি প্রশ্ন আছে করো। আপনি গল্প করতে করতেই সব বলে দিয়েছেন, আর আমি নোটও করে নিয়েছি। আসলে কি জানো মা, তুমি ঠিক আমার পাখি, মানে আমার নাতনির মতো। সেটা মনে করেই আমি তোমাকে সব গল্পগুলো করে গেলাম। তুমি কিছু মনে করো না। দাদু, আজ আমি যাই। এই দেখো দেখো দেখো, ও মা, যাই বলতে নেই, হাসি বলতে হয়। আচ্ছা দাদু, আসি। এসো এসো, আসি। আমারও পাখির আসার সময় হয়ে গেল। শোনো, এই পথ দিয়ে গেলে এই পুরোর বাড়িটা থেকে ঘুরে যেও, ভালো লাগবে। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার পাখি দৌড়ে বিদ্যুৎ গতিতে এসে আসবে এবং এইখানে আছাড় খেয়ে পড়বে। আরে যাই, দেখো যাই 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 মা, যাই। আমার পাখি দৌড়ে আস্তে আস্তে দেখো দেখো। আরে হলো, লেগেছে, আমি জানতাম লাগবে, দেখি দেখি লাগবে। আরে কি হয়েছে, দেখি দেখি, আমার দেখাও দেখাও, কোথায় লেগেছে? হাঁটুতে হাঁটে আমি এক্ষুনি ম্যাজিক করে সারিয়ে দিচ্ছি। খুব ফুস খুব ফুস খুব ফুস। দেখো দেখো দেখো, ঘুরে দেখো ঘুরে দেখো দেখো। ও ঘুরে দেখো না, ঘুরে দেখো দেখো দেখো। এই তো সেরে গেছে, এই তো সেরে গেছে। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। একটু ফু দিয়ে দাও। এইখানটায় ফু দিতে হবে, দিয়ে দিচ্ছে। ফু ফু ফু। না, আচ্ছা নাড়াও নাড়াও, এই তো ঠিক আছে। ও দিদি ভাই, আমাকে তো বললে তোমার পূর্ণি দিদি তোমাকে কি কি স্কুলে শিখিয়েছে? না, আচ্ছা নাড়াও। এখানটা এরকম করে দাঁড়াও। এরকম করে দাঁড়াবো? হ্যাঁ। আচ্ছা। জানো দাদু, হ্যাঁ। তোমার মাথার উপর আমাদের হিমালয় পর্বত, তার উপর চীন, নিচে দেখো ওই পায়ের কাছে ওখানে হলো শ্রীলঙ্কা। আর আর দূর হাতে এমন করো। ও এরকম। আর ডান দিকে হলো পাকিস্তান, সেখানে একটা সমুদ্র আছে। আর এটা এরকম করো। এই দেখছি। হ্যাঁ, আর বাদিকে হলো ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ। জানো দাদু, ওখানেও একটা বড় সমুদ্র আছে। আর এই যে তোমার পুরো শরীরটা, ওটা হলো ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষ। ওরে বাবা, ও দিদিভাই, দিদিভাই তুমি তো অনেক কিছু আমার থেকে অনেক বেশি শিখে গেছো। মাফ করবেন, তোমার জন্য সেই ও দিদিভাই, দিদিভাই তুমি তো আমার থেকে অনেক অনেক বেশি শিখে গেছো। আমি পেরেছি পেরেছি। আচ্ছা, আর কি শেখালো বলো? আর দাঁড়াও, মনে করে বলছি। মনে করো, করো বলো, চেষ্টা করো। আজকে আমি বাজেট বক্স খেলেছি আর দোলনাও চড়েছি। নাও চড়েছি। ও দিদি
ভাই তুমি তাহলে এবারে চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। যাও। ঠিক আছে, ও এক্ষুনি আসছি। হ্যাঁ যাও, আস্তে আস্তে যাও, যাও যাও। জানো দাদু, হ্যাঁ বলো। 15ই আগস্ট আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে। ও। এখানে আমাকে গান গাইতে হবে, নাচ করতে হবে। পুটিদি আমাকে একটা গান শিখিয়েছে, তোমাকে পরে শোনাবো। আচ্ছা, আর তার আগে শোনো, তোমার জন্য কিন্তু দুটো সারপ্রাইজ আছে। তাই, কি সারপ্রাইজ দাদু? হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমি তোমার জন্য একটা দারুণ নাচ তুলে রেখেছি। তাই, কি মজা, কি নাচ, দেখাও দেখাও। দেখাবো দেখাবো, তার আগে দ্বিতীয় সারপ্রাইজটা কি বলো তো? সারপ্রাইজ? হ্যাঁ বলো বলো বলো। জানি না তো। চেষ্টা করো চেষ্টা করো। পারবো না। পারবে না তো? না। তোমার জন্য একটা দারুণ রান্না করে রেখেছি। খাবার? কি মজা, কি খাবার দাদু? নুডলস? পাস্তা। পাস্তা? আমি পাস্তা খাবো, আমরা পাস্তা পাস্তা খাবো, পাস্তা খাবো। এই নাও ধরো। না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। দিদি ভাই ওরম করে না। ও দিদি ভাইকে আমি এখন খাইয়ে দেবো। বলছি তো খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। দিদি ভাই ওরকম করে না, আমি বাইরে যাবো, কাজ আছে, তুমি খেয়ে নাও। ও দাদু, হ্যাঁ, বলো, বলো। তুমি একটু ঘোরা হও, পুরা আমার কোমরে ব্যথা, আমি কি তাহলে কিন্তু আমি সবটা খেয়ে নেবো। কথা দিচ্ছ কিন্তু। সত্যি বলছি তো। আচ্ছা, ঠিক আছে, ধরো ধরো ধরো, আমি চেষ্টা করি, ঠিক আছে। দেখি দেখি, ওরে বাবা। এই নাও, তাড়াতাড়ি করে খাও ভাই। ভাই এবার ঠিক আছে, তুমি উঠে পড়ো, উঠে পড়ো। আমার কোমরটা ভেঙেই গেল। এই দেখো, আমি সব খেয়ে নিয়েছি। ও তাই তো, দাও দাও দাও, আমায় দাও। হ্যাঁ, ও দিদি ভাই শোনো, তুমি তোমার বন্ধুদের সঙ্গে একটু খেলো, আমি একটু বাইরে যাব, একটু কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ। ও দাদু, আমি যাবো। ও দিদি ভাই, শোনো। দাদু, না, বললাম না, তুমি এদের সঙ্গে খেলো, আমার কাজ আছে, আমি যাবো আর আসবো। আমি যাবো। দাদু, আমার ভাল লাগে না কিচ্ছু, কিচ্ছু ভাল লাগে না, আমি যাই না দাদু। না, বললাম তো তুমি বন্ধুদের সঙ্গে খেলো। ও শাম, ভাল লাগে না। শাম, তুমি কেমন আছো? তোমার পড়ে গিয়ে তো পাটা ভেঙে গেছিল, দাদু তো আটা দিয়ে আবার পাটা আটকে দিয়েছে, তুমি আবার আগের মতো হাঁটতে পারছো তো? ও শাম, একটু হেঁটে দেখাও না আমায়, আস্তে আস্তে হাঁটো। বাবা, তুমি তো আবার আগের মতো হাঁটতে পারছো। ও দাদু, সামনে আগের মতো হাঁটতে পারছে গো। হাঁটতে পারছে? দেখলে আমি কেমন আঠা দিয়ে ম্যাজিক করে জুড়ে দিলাম। ও দাদু, আমি যাবো। না দিদি ভাই, আমি বললাম না, আমি যাবো আর আসবো। হাঁটতে পারছে? ওইটা রাগ করে। দিদি ভাই কাল স্বাধীনতার দিবস, আমি তোমার জন্য একটা দারুণ গিফট নিয়ে আসবো। উপহার? আর উপহার। যাও যাও। হ্যাঁ আমি চাই, তুমি বাইরে দরজাটা বন্ধ করো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। দরজাটা বন্ধ করবে। আচ্ছা বাবা, আচ্ছা। কি গো, দাদু তো চলে গেছে, তোমরা আমার সাথে খেলবে গো? ওরে, তুমি নামো না, আমরা সবাই মিলে খেলবো, নেবে এসো। দাদু তো চলে গেছে, তোমরা আমার সাথে খেলবে গো? আসো আসো, তুমি নামো না, আসো।
আর্জেন্ট চিঠি আছে মিস্টার শাহ, কেয়ার অফ সুবিমল মিত্র। চিঠিটা বাঁকুড়া থেকে এসেছে। আমার দাদু তো সুবিমল মিত্র, চিঠিটা আমায় দাও। এমনিতে তো দেওয়া যাবে না, কাউকে সই করে নিতে হবে। তুমি পারবে? আমি তো লিখতে পারি গো, পেনটা দাও দাও। বেশ, এখানে লেখো। দেখো তো হয়েছে কিনা। থ্যাংক ইউ। চিঠিটা আমার বাঁকুড়া, মানে আমার জন্মস্থান থেকে এসেছে। আমার আদি বাড়ি তো ওখানে। আমায় এখনই যেতে হবে, আমার ডাক এসেছে আজ এখনই। ও থাম, তুমি কোথায় যাবে? যুদ্ধে। হ্যাঁ, কি আজেবাজে কথা বলছো তুমি? তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুমি চুপটি করে দাঁড়াও, এক্ষুনি আসছি। আজেবাজে কথা বলছো তুমি? তোমার যুদ্ধে আমায় যেতেই হবে। যুদ্ধ? কিসের যুদ্ধ? কেন যুদ্ধ? লড়াই, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, সে তোমরা বুঝবে না। কেন বুঝবো না? কেন বলো, কোন যুদ্ধের কথা বলছো? আর কার সাথেই বা তোমার যুদ্ধ? ওরা মাটির সাথে কাঠে। কাঠ? কাঠ মানে তো আমি। আমাদের সাথে তোমাদের যুদ্ধ? তবে তো আমাকেও যুদ্ধে যেতে হয়, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু কি নিয়ে তোমাদের এই লড়াই, এই হিংসা? গাছের দখলদারি নিয়ে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য। সে কি নিয়ে? আমাদের দখলদারি নিয়ে? আমরা কি নিজেদের দায় নিজেরা বহন করতে পারি না? তাহলে আমি বা চুপ করে বসে থাকি কি করে? আমি তো তোমাদের কথা জানি না, আমি শুধু জানি এ আমার অধিকারের লড়াই, এ আমার স্বার্থের লড়াই, এ লড়াই বাঁচার। তাই আমায় যেতেই হবে বন্ধু। কোন নিরাপত্তাহীনতা সহসা উপস্থিত হলো বন্ধু? নিরাপত্তা? নিরাপত্তা ছিল কবে, কোথায়? হ্যাঁ, একথা সত্যি। আমরা আজও নিরাপত্তাহীন। শুধু আমরা কেন, সমগ্র বিশ্ব জুড়ে অসহিষ্ণুতার চিহ্ন। আচ্ছা, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো কি চাইলে পারে না নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বিশ্বে মানব অধিকারের ভিত মজবুত করতে? না, পারে না। আধিপত্যের লোভ আর সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রয়াসী হয়ে উঠেছে সবাই। আমরা কেন বলছি এসব কথা? আমরা তো নিরুপায় বন্ধু, মুখ বধির পুত্তলিকা। কি করতে পারি আমরা শক্তি হ্রাস পালনে, ক্ষয়ক্ষতির দায় পূরণ ছাড়া? তবু যেতে হবে। যে মাসুল সমাজ ঘুরছে, সেই সমাজের কাঁধে বন্দুক রেখেই তো সবলের অভিযান। তাই বাধ্য বন্ধু, যেতে যে আমায় হবে। শক্তির আধিপত্যের লড়াইতে বলি হতে আমরা প্রস্তুত। তবে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করি কি করি? হিংসা কারবারিদের দৌলতে আমার শিকড়েও টান পড়েছে বই। প্রতিশোধের খেলায় আমিও যে সুতোর টানে বাধা। আমি তো বুঝতে পারছি না তোমরা কোথায় যাবে, কেন যাবে? আমরা তো এতদিন একসাথে ছিলাম বলো। সেই একত্রের অন্তরালে ঘুণ ধরে ভঙ্গুর হয়ে গেছে ঐক্যের বন্ধন। তবে আমি যে তোমাদের থেকে অনেক বেশি প্রাকৃতিক ভাবে দুর্বল, আমাকেও যে প্রবল শক্তির সামনে রুখে দাঁড়াতে হবে নিজের বিপন্ন অস্তিত্বকে বাঁচাতে। যুদ্ধ যুদ্ধ চিৎকার তোমরা বন্ধ করো। তোমাদের বিপন্নতা আমি বুঝতে পারছি বন্ধু, কিন্তু যুদ্ধ সন্ত্রাস কোন সুস্থ রাষ্ট্রনীতি হতে পারে না। এই হিংসাকে প্রশ্রয় দিলে আমরা কেবল পিছিয়ে পড়ব, সাবেক প্রগতি পিছিয়ে পড়বে, ধ্বংসলীলা শেষ থাকবে না। উভয় পক্ষ লক্ষ্য ভ্রষ্ট হলেও ক্ষতির লক্ষ্য সিদ্ধ হবে। কিন্তু তা বলে বাঁচানোর লড়াইতে শেষ পর্যন্ত টিকে থাকতে যে হবে। শুধু আমি তো নই, যখনই যেখানে বিপ্লবের উত্থান হয়েছে, আত্মত্যাগে ভর্তি হতে হয়েছে আমাদের মতো যোদ্ধাদের।
আমাদের মতো যোদ্ধাদের স্বাধীনতার লড়াই আজও অব্যাহত রয়েছে। আর এর কারণ হয়েছে কখনো জাতি বিদ্বেষ, কখনো বর্ণ বিদ্বেষ, কখনো দেশ বিদ্বেষের পোশাক পরিয়ে আগুন লাগাবার চেষ্টা। তবে আর দেরি কেন? নিজ নিজ শক্তির সার্থকতা পরীক্ষার দিন উপস্থিত। কে কার থেকে কতটা মাংসপিণ্ড ছিনিয়ে নিতে পারে দেখাই যাক। মৃত্যু মিছিলে শরীর হতে প্রস্তুত হয়ে ওঠো সবাই। আমার সমস্ত সৌন্দর্য ঘিরে শুধুই রক্তের দাগ, সময়ের ধারাবে আজ আমি নগ্ন, বিধ্বস্ত, প্ররোচনায় কাঠি দেওয়া, দাঙ্গা বাঁধানোর প্রত্যক্ষ উদাহরণ আমি। আজ আমি নগ্ন। শুধু তুমি নয় বন্ধু, সমগ্র পৃথিবী জুড়ে রাজনৈতিক ক্ষেত্রে আজ ধর্ম বনাম রাষ্ট্র এই আন্দোলনে পরিণত হয়েছে। তোমার গায়কী সেই ছোঁয়া লাগেনি বন্ধু? লেগেছে না, আর নয়। আমি প্রস্তুত, আমি চললাম। আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। কি তোমরা যে বড় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলছো বন্ধুরা। রিকশান রজু, দাঁড়াও তোমরা। আমাদের এতদিনের একসাথে মিলেমিশে থাকা তোমরা মিথ্যে করে দিও না। কেন বুঝতে চাইছো না? হিংসার ভূমিকা বড়ই মারাত্মক। সাম্প্রদায়িকতা কেবল পীড়ন দেবে, আমাদের ধ্বংস করবে, পঙ্গু বানাবে। এর বেশি কিছু নয়। শুনে যাও, ফিরে এসো। তা সম্ভব নয়। যে স্বাধীনতার অন্তরালে শুধুই মরীচিকা, অনেক বাস্তবতায় বাস করতে অভ্যস্ত হয়ে উঠেছি আমরা। তাই লিবারেল ডেমোক্রেসি খাতায় কলমে আর কনস্টিটিউশনের পাতায় পাতায় বারবার লিখিত আর সংশোধিত হয়েছে। তাই যেতে যখন হবে আজ, এক্ষুনি। তুমি আমাদের বাধা দিও না বন্ধু। যেও না বন্ধু, ফিরে এসো। চুপ করো। তোমার কোনো জাত নেই, তোমার কোনো ধর্ম নেই। চুপ করো। তুমি সাধারণ, অতি সাধারণ। আর সাধারণদের কথা বলার কোনো অধিকার নেই। তুমি সাধারণ, অতি সাধারণ। সাধারণদের কথা বলার কোনো অধিকার নেই। তোমার কোনো জাত নেই, তোমার কোনো ধর্ম নেই। তুমি সাধারণ, অতি সাধারণ। আর সাধারণদের কথা বলার কোনো অধিকার নেই। তুমি সাধারণ, অতি সাধারণ। সবাই যুদ্ধে চলে গেল। আমি আরো একবার প্রমাণিত হলাম আমি সমর্থহীন। আলোর চারপাশে ঘুরে মরায় পোকাগুলোর মতন। কিছুক্ষণ পর মরে ওই আলোর নিচে স্তূপীকৃত হয়ে থাকবো। আর সেই রাতের পাহাড় বেয়ে নেমে আসবে রক্তের স্রোত। কি? বন্ধু, তুমি? তোমার কি হয়েছে? কি? তুমি কাঁদতেও পারো? সবাই চলে গেল, আর তুমি গেলে না? আমি তো অসহায়। আমি সাধারণ, অতি সাধারণ। শক্তির সম্মুখে বারবার হেরে গেছি।
করতে হবে সৌরভকে। দাও, এক পিণ্ড তুলে দিয়ে দাও তো। আমার বন্ধুর ক্ষতস্থান পূরণের জন্য তার বাঁচার প্রয়োজন তোমার থেকেও বেশি। এটা তুমি কি করলে তো? তোমার কষ্ট ওরে রিক, দেখো না সামনে অথর্বর পেট থেকে এতটা তুলো নিয়ে চলে গেল। তুমি কিছু বলো তো। বন্ধু দেখো আমার হাত থেকে কি ভীষণ রক্তপাত হচ্ছে, তুমি ওগুলো দিয়ে সাহায্য করো। তুমি কিছু বলো তো। বন্ধু দেখো আমার হাত এটা তুমি কি করলে বলো তো? অথর্বজি এই দুর্বল। আমি বিপর্যস্ত বন্ধু, আমাকেও তুমি তোমার একটু পেটের তুলো দিয়ে সাহায্য করো। ঠাকুমা, আমি বোধহয় বাঁচবো না, তুমি এক কাজ করো। এখানে তোমাদের যে গভীর গর্ত তৈরি হয়েছে সেখানে তুমি আমায় শুয়ে দাও, শুয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। হয়তো কখনো না কখনো এই অশান্ত পৃথিবী আবার শান্ত হবে। তখন আমি এখানে একটা তুলো গাছ হয়ে জন্মাবো। তখন তুমি অনেক বুড়ি হয়ে যাবে, চরকা কাটবে, আমি যেন এই গাছের তুলো হয়ে তোমার ওই চরকায় জড়াতে পারি। আর এই গাছের তুলো দিয়ে তুমি এমন সুতো কাটবে যা দিয়ে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখা যায়। আর কখনো কেউ যেন মারামারি হানাহানিতে লিপ্ত না হয়ে পড়ে। কেউ যেন চাবি না থাকলে আজকে কি সর্বনাশ হতো। দিদি ভাই, ও দিদি ভাই, আর ঘুমোতে হবে না, ওঠো। যুদ্ধ যুদ্ধ দাদু, চারদিকে যুদ্ধ হচ্ছে। আগুন, সব যজু আমায় কি যুদ্ধ করছে। ওই দেখো যুদ্ধ করছে, ওই দেখো যুদ্ধ
সবাইকে সবাইকে বারণ করলাম, কেউ কেউ আমার কথা শুনলো না জানো দাদু, কেউ শুনলো না। সবাই সবাই মিলে হয়তো ওর ধর্মকে এরকম করো না, তুমি দেখো না, তুমি দেখো ওরা ওদের জায়গাতেই আছে, তুমি দেখো না, দেখো দেখো ওদের জায়গাতেই আছে, তুমি দেখো না দিদি ভাই, মা মা তুমি দেখো, ওই তো রিক, দেখো শাম, যাও ওদের কাছে, যাও না, যাও যাও। হয়নি তো দিদি ভাই, দিদি ভাই হবে কেন, হবে কেন? তুমি তো স্বপ্ন দেখছিলে। হ্যাঁ দিদি ভাই, তুমি স্বপ্ন দেখছিলে। স্বপ্ন হ্যাঁ না দাদু, স্বপ্ন নয় গো, দুঃস্বপ্ন। আমার দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন আমরা কেউ চাই না রে, আমরা কেউ চাই না। এই যুদ্ধ আমাদের কাম্য নয়, আমরা যুদ্ধ কেউ চাই না। যুদ্ধ যুদ্ধ শুধু মানুষকে নয়, সমাজকে, দেশকে ভেঙে ভেঙে বিভক্ত করে আমাদের মনগুলোকে কিরকম ভেঙে চুরমার করে দেয়। মারে মারে, আমরা যুদ্ধ কেউ চাই না রে মা, আমরা কেউ চাই না। এই দিদি ভাই, এই দিদি ভাই, তুমি বলেছিলে না স্কুলে পূর্ণি দিদি তোমাকে একটা কি গান শিখিয়েছে, ওই গানটা তুমি আমাকে শোনাবে বলেছিলে না? আমি তো তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি, দারুণ, হ্যাঁ দারুণ উপহার। ওই গানটা তুমি আমাকে গাইবে না? শোনাবে? হ্যাঁ গাইবো, গাইবো তো গান। এই তোমার উপহার।